ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিকে স্বাগত বিএনপির। দৃশ্যমান সংস্কার বিচার না হলে ভোটে বাধা দেবে জামায়াত। জরুরি অবস্থার বিধান পরিবর্তনে ঐকমত্য, লাগবে মন্ত্রিসভার অনুমোদন, নিতে হবে বিরোধী নেতার মতামত। মুক্তিযুদ্ধ ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়েছিলেন শেখ হাসিনা। জুলাই আন্দোলনকে উস্কে দেয় রাজাকার ট্যাগ। পুরান ঢাকায় ব্যবসায়ী খুনে এ পর্যন্ত গ্রেপ্তার 7 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে দেশ জুড়ে চিরুনি অভিযান। খুলনায় অপহরণের 5 ঘন্টা পর খাদ্য পরিদর্শককে উদ্ধার। সাগরে 6 দিনেও সন্ধান মেলেনি 24 শিক্ষার্থীর। 2026 সালের ফেব্রুয়ারি নয়, চলতি বছরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ভোট হবে বলে বিশ্বাস করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, সংস্কার প্রশ্নে দীর্ঘদিন চলা আলোচনার অধ্যায় অচিরেই শেষ হবে। শাহনেওয়াজ বাবলু রিপোর্ট। গেল মাসে লন্ডনের ডরচেস্টারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর সরেছে সমকালীন রাজনীতির কালো মেঘ। যদি প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, সম্প্রতি নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে আবারও ইঙ্গিত দেওয়া হয় সময়ক্ষণ ও প্রস্তুতির। সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। নির্বাচন নিয়ে সরকারের নাড়াচাড়ায় আপাতত আশ্বস্ত হচ্ছে বিএনপিও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, সামনের বছরের ফেব্রুয়ারি নয়, এবছরেই সম্ভব জাতীয় নির্বাচন। নির্বাচন ফেব্রুয়ারি কেন, তারও অনেক আগে করা সম্ভব। তো যেহেতু একটা সমঝোতা হয়েছে, সেই জন্য আমরা মনে করি এই ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে করার বিষয়ে যে একটি সম্মতি এসছে, সেটাতে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। আমরা আশাবাদী। নির্বাচনী রোডম্যাপ নিয়ে আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের সংলাপ চলছে ধারাবাহিকভাবে। বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক মনে করেন, এই আলোচনার চ্যাপ্টার শেষ হবে দ্রুতই। এই সংস্কার বিষয়ক যে আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনে, সেটা কিছুটা টাইম কনজিউমিং হচ্ছে। সেটা আরও সুচারুরূপে যদি সভা পরিচালনা করা যায়, আমি মনে করি আরও অল্প সময়ের ভিতরে, মানে এটা যুক্তিসঙ্গত সময়ের ভিতরে সেই সংস্কারের আলাপ আলোচনা সমাপ্ত হবে বলে বিশ্বাস করি, এবং তার মধ্য দিয়ে জাতীয় সনদ বলি বা জুলাই সনদ বলি, সেটা প্রণয়ন করা সম্ভব হবে। সালাউদ্দিন আহমদ বলছেন, অতীতের মতো রাজনীতির মাঠে ফের শুরু হয়েছে প্রতিপক্ষকে ঘায়েলের খেলা, যা জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি। আমরা যে পরিমাণ সহযোগিতা দিয়ে যাচ্ছি প্রথম থেকে এই পর্যন্ত, ঐকমত্যের স্বার্থে যে পরিমাণ ছাড় দিয়ে যাচ্ছি আমরা, তা আমাদের সর্বোচ্চ সহযোগিতা আছে। সুতরাং আমাদের অসহযোগিতার বিষয়টি বলাটা আসলে আমাদের প্রতি অবিচার করা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। মৌলিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যেন তেন নির্বাচনে যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। শীর্ষ নেতারা বলছেন, এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার। নৈরাজ্য চলমান থাকলে ও প্রশাসন নিরপেক্ষ না হলে প্রয়োজনে দেশের স্বার্থে রাজপথে নামবে দলটি। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ কামাল। নির্বাচনী রোডম্যাপ ঘিরে যখন জোর আলোচনায় ফেব্রুয়ারি, তখন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটিকে বিএনপি ইতিবাচকভাবে নিলেও খানিকটা বিপরীত অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার না হলে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে নয় তারা। নির্বাচনের জন্য উভয়ের জন্য সমান সুযোগ সুবিধা সম্পন্ন পরিবেশকেই মিন করা হয়েছে। তা যদি প্রশ্নটা এমন হয় যে না এখনই এরকম আছে কিনা, আমরা বলব না, এখন লেভেল প্লেইং ফিল্ড নাই। নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকার প্রয়োজনীয় ইলেকটোরাল সিস্টেমকে সংস্কার করবেন, গভর্নমেন্ট প্রতিশ্রুতিবদ্ধ আছে। যদি সেটা সরকারের ঘোষিত টাইম লাইনে ইলেকশনটা হয় এবং সেই সময় লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা দেখি, তো আমরা আশা করি নির্বাচন নিরপেক্ষ হবে। কিন্তু নির্বাচনের আগে বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন বাহিনী নিরপেক্ষতা নিশ্চিত না হলে নির্বাচন হতে দেবে না জামায়াত। প্রয়োজনীয় মৌলিক সংস্কার ছাড়া, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করি ছাড়া যে নির্বাচন হবে,
সেটি হাসিনার সময়কার 2018, 14 এবং 24-এর এই পুনরাবৃত্তি ঘটা ছাড়া আর তেমন কোনো ফায়দা হবে না। সেই নির্বাচন জামাত ইসলামী চায় না, বাংলাদেশের মানুষ চায় না। সুতরাং প্রপার সংস্কার এবং দৃশ্যমান বিচার, সুষ্ঠু নির্বাচনের সার্বিক অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত জামাত ইসলামী যেন তেন কোনো নির্বাচনে পক্ষে নয় এবং সেই ধরনের নির্বাচনে দেশবাসী যাবে না, গ্রহণ করবে না। জামাত ইসলাম সেরকম নির্বাচন এদেশে অ্যাকসেপ্ট করবে না, সেরকম নির্বাচনে অংশগ্রহণ করবে না। সংস্কার প্রয়োজন। দলটির শীর্ষ নেতারা মনে করেন সুষ্ঠু নির্বাচন না হলে ভিন্ন রূপে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ। এই নির্বাচনে যারাই এসে যদি ওই ফর্মের মধ্যে ঢুকে যায় তো ওখানে আরেকটা স্বৈরাচার তৈরি হবে। যদি এরকম অব্যাহতভাবে নৈরাজ্য চলে এবং সঠিক সংস্কার যদি না হয়, আমরা এর বিরুদ্ধে রাস্তায় নামব। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। শাপলা প্রতীক বরাদ্দ না দিলে আইনি ও রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। সিসির সঙ্গে বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন কমিশনের কেউ কেউ একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে। জানান প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার আবেদন করেছেন তারা। দলের নিবন্ধনের অগ্রগতি ও প্রবাসী ভোট নিয়ে আলোচনার জন্য রোববার নির্বাচন কমিশনে যায় এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। পরে সিইসির সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আইনগত সমস্যা দেখছেন না তারা, তবে বাধা দিলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। দাবি জানান নির্বাচনের আগে কমিশন পুনর্গঠনের। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলামও। জানান প্রবাসীদের ভোটদান বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে ইলেকশন কমিশন। বলেন প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার আবেদন করেছেন তারা। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। প্রবাসী যে ভোটার তারা কিভাবে ভোট দিবেন, যে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এই বিষয়গুলোতে আপডেট দিয়েছেন। এনসিপি নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশনের কেউ কেউ একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছে। গণতান্ত্রিক পরিবেশে এটা একটা জবাবদিহিতারও জায়গা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নির্বাচন কমিশনের প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে বলে জানিয়েছে ইসি। রোববার নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেন, দল বিলোপ ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয়, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। জানান প্রতীকগুলোর মালিক ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে ভেটিংয়ের জন্য। অভ্যুত্থানের বিভিন্ন পক্ষের দাবিতে সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পর দলটির নিবন্ধন স্থগিত করে ইসি। জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত রাজনৈতিক দলগুলো। প্রয়োজন হবে না সরকার প্রধানের প্রতি স্বাক্ষরের, এর বদলে অনুমোদন নিতে হবে মন্ত্রিসভার, মতামত নিতে হবে সংসদের বিরোধী দলীয় নেতার। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়ে গেছে মতানৈক্য। রাষ্ট্রের মৌলিক বিষয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন 12তম দিনে আলোচনা হয় গুরুত্বপূর্ণ 3টি বিষয়ে। এদিন বৈঠকে জরুরি অবস্থা জারির বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ঐকমত্যে পৌঁছে রাজনৈতিক দলগুলো, যেখানে রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর নয়, লাগবে মন্ত্রিসভার অনুমোদন। মন্ত্রিসভার সে বৈঠকে থাকতে হবে সংসদের বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে। রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি
বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল, হাউজের অনেকেরই প্রস্তাব ছিল বিভিন্নভাবে। তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গোলযোগের শব্দ দুটির জায়গায়। এ বিষয়ে ঐকমত্য হয়েছে যে নানাভাবে জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটার বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন। এছাড়া প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও ঐকমত্য হয় দলগুলোর মধ্যে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন বা কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা চলমান আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন একটি প্রস্তাব উত্থাপন করেছিল আজকে। সেই প্রস্তাব নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো মতামত দেইনি। সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগের দুজন জ্যেষ্ঠতমের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবেন। জাতীয় ঐকমত্য কমিশন বলছে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে চান তারা। আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারবো। সোমবার আবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আজ সেই 14 জুলাই 24-এর এই দিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়েছিলেন শেখ হাসিনা, যার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। ফ্যাসিস্টের চোখে চোখ রেখে কথা বলে বিপ্লবী তরুণরা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই শেখ হাসিনার এই মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র সমাজ। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয় প্রতিবাদ মিছিল। পরদিন সকালে ছাত্রলীগ নেতাদের ডেকে স্পষ্ট নির্দেশনা দেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। এরপর দুপুরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিশেষ করে ছাত্রীদের ওপর বর্বর হামলার ওই ঘটনা নাড়িয়ে দেয় গোটা ছাত্র সমাজকে। কিন্তু তখনও হুঙ্কার ছাড়েন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। এরপর রাজাকার রাজাকার খেলার পরিণতি বুঝিয়ে দেয় ছাত্ররা। 16 জুলাই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন হলে গুড়িয়ে দেয়া হয় ছাত্রলীগ নেতাদের দখল করা কক্ষগুলো। স্বৈরশাসক শেখ হাসিনার রাজাকার ট্যাগের বিরুদ্ধে সেদিন প্রথম স্লোগান তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা। ওই হলের আবাসিক ছাত্র সিফাত ইবনে আমিন প্রথম রাজাকার রাজাকার স্লোগানে যুক্ত করেন কে বলেছে স্বৈরাচার বাক্যটি। আন্দোলনটাকে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের রূপদান করব, আমাদের লক্ষ্য ছিল এটা। তো পরবর্তী যখন 14 জুলাই হাসিনা যখন রাজাকারের নাতিপুতি ট্যাগ দিল, তখন প্রথমে এই জসিমউদ্দিন হল থেকেই তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি এখান থেকে উত্থাপিত হয়। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে হলের তালা ভেঙে বেরিয়ে আসাটা সহজ ছিল না নারী শিক্ষার্থীদের জন্য, যারা সম্মুখে ছিলেন উত্তাল সেই সময়ে। দুর্বার সেই সাহসের গল্পই শোনালেন সেদিনের জুলাই যোদ্ধারা। রাত 12টায় আমরা মনে করি যে না, এটা মানে ঘরে থাকার সময় না, এটা হচ্ছে বের হয়ে আমরা মানে এইটার প্রতিবাদ, ওই দিনের তাৎক্ষণিক প্রতিবাদটা যদি আমরা না করতাম তাহলে হয়তো আমার মনে হয় 14 জুলাই না আসলে হয়তো 5ই আগস্ট হইতো না। এটা খুব অদ্ভুত ঘটনা যে 15 মিনিটের মধ্যে 5টা হল সংঘবদ্ধভাবে বের হয়ে আসতে পেরেছিল।
আমরা আমাদের হলের মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, আমরা মেসেঞ্জার গ্রুপে, আমরা খুব কম মেয়ে ছিলাম মেসেঞ্জার গ্রুপে, হয়তো 250 মতো, যে আমরা কি যাব। এক বাক্যে সবাই হ্যাঁ বললো। যখন একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় যাওয়ার পরে যখন আপনি সবাইকে একাধারে ট্যাগ দিচ্ছেন, এবং তখন কিন্তু এটি আসলে সবারই একটা হচ্ছে খুবই মানে মনে লেগেছে। এবং আমাদের যে একটা ওই জুলাইয়ের যে ব্যাপারগুলো ছিল প্রতিনিয়ত আন্দোলন করার ফলে, তখন সেই তাড়না থেকে কিন্তু আমরা আসলে আমাদের যে যৌক্তিক দাবি আদায়ের জন্য কিন্তু আমরা রাতেই বের হয়ে এসেছি। ভবিষ্যতে কেউ রাজনৈতিক স্বার্থে মহান মুক্তিযুদ্ধকে প্রজন্মের মুখোমুখি দাঁড় করাতে চাইলে উচিত পাওনা বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি এই ছাত্র সমাজের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। পুরান ঢাকায় ব্যবসায়ী খুনে আদালতের স্বীকারোক্তি দিতে চেয়েও পরে অস্বীকৃতি জানান 2 আসামি। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। এদিকে হত্যাকাণ্ডের 5 দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঘটনাস্থল পুরান ঢাকা তো বটেই, দেশ জুড়ে এখন আলোচনার বিষয় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা। সমালোচনা হচ্ছে দিনের আলোয় সবার সামনে এমন ঘটনা হলো কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে এলো না কেন? আসেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। এর কারণ জানতে চাইলে সেখানকার ব্যবসায়ী ও অন্যান্যদের কাছ থেকে খুব একটা পরিষ্কার উত্তর মেলেনি। নাম বলতে এরকম শুনতেই না, সময়ও দিতে পারি না, কাজের ব্যস্ততা থাকি আমরা। ওর সাথে কি হয়েছে না আমরা এক ব্যবসা করি, ওরা মেটাল ব্যবসা করে। আপনি তো ছিলেন সেদিন? ছিলাম, ঠিক আছে, আমি নামাজে গেছিলাম। অনেকে এখনো ভীত সন্ত্রস্ত। প্রশ্ন, তাহরিকে চাঁদা না দিলে এমন পরিণতি নেমে আসবে? আমরা ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী, আতঙ্ক কাজ করে বিদায় আমরা 8:30 মাইরা দিয়ে চলে গেছি। যার যার কাজে সে ব্যস্ত। আমি একজন কাস্টমার নিয়ে ব্যস্ত, আরেকজন অনেক কাজে গেছে, এরকম সবাই। এটা নিয়ে তারা আমরা বসে থাকি না। তারা বলছেন যে এখানে দোকান খোলা থাকার পরও একদম সামনাসামনি তারা বলছেন যে তারা এই ঘটনা জানেন না, দেখেননি। কোনো এক অদৃশ্য কারণে তারা কেউ মুখ খুলতে রাজি নয়। এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, ক্যাম্পাস ও হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করার যতদিন তা না করা হচ্ছে ততদিন শাটডাউন থাকবে মেডিকেল কলেজ। স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে, কিন্তু আমরা দেখেছি গতকালকেও সারাদিন এখানে, এটা তো ক্রাইম সিন ছিল একটা, সারাদিন বহিরাগতরা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুষ্ঠু কোনো তদন্ত অথবা সুষ্ঠু কোনো ধরনের স্টেপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কোনো রিকশা, কোনো গাড়ি পার্কিং করবেন না, ফাঁকা জায়গায় কোনো কিছু রাখবেন না। রোববার সকাল থেকে হাসপাতাল ও আশপাশে তৎপরতা দেখা গেছে প্রশাসনের। উচ্ছেদ করা হয় ফুটপাতের অবৈধ কিছু দোকান, যে দোকানগুলো আমরা উচ্ছেদ করেছি। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সুজীবকে। যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। পুলিশ জানিয়েছে নিহত সোহাগ ও মামলার আসামিরা পূর্ব পরিচিত, তাদের মাঝে ছিল ব্যবসায়িক সম্পর্ক। তাদের প্রাক পরিচয় এবং এই ঘটনার সাথে সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় চিরুনি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হুঁশিয়ারি দেন, রাজনৈতিক কিংবা অন্য কোনো পরিচয়ে ছাড় পাবে না অপরাধে জড়িতরা। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রাধান্য পায় আলোচনায়। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোহাগ সহ সম্প্রতি দেশব্যাপী সব হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বলেন, রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কেউ ছাড় পাবে না। রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। উপদেষ্টা বলেন, সামাজিক অস্থিরতা, অসহিষ্ণুতা, নৈতিক স্খলন সহ নানা কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। জানান, পরিস্থিতি বিবেচনায় চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এইটা এখন থেকেই। উপদেষ্টা জানান, রোজার আগে কিংবা পরে যখনই নির্বাচন হোক, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে 31শে ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। খুলনায় অপহরণের 5 ঘন্টা পর খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই অপহরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার রাত 12:30টায় তেরোখাদা উপজেলার আজগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, থানায় লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযান শুরু করে তারা। এর আগে পরিবার দাবি করে রেজা ও বাবু মণ্ডল সহ 5 জন ব্যক্তি পুলিশ পরিচয়ে সুশান্ত কুমারকে মারধরের পর জোরপূর্বক একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এ সময় হাতে হ্যান্ডক্যাপ পরানো হয় তাকে। চাঁদার জন্য তাকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। জানায়, জড়িতদের ধরতে অভিযান চলছে। সাগরে নিখোঁজ একমাত্র ছেলের সন্ধান মিলছে না। তাই 6 দিন ধরে কক্সবাজারের সাগর পাড়ে দুঃসহ অপেক্ষায় দিন কাটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের বাবা মার। এখনও আশায় বুক বেঁধে আছেন আবারও ফিরবে বুকের ধন। তবে সর্বশক্তি দিয়ে খুঁজেও কোনো আশা পাচ্ছে না উদ্ধারকর্মীরা। ঢেউয়ের সাথে যুদ্ধ করে কোনো জাহাজ কিংবা কুলে উঠে গেছেন ছেলে। কোনো সময় নেটওয়ার্ক আসলে বাবাকে ফোন দিয়ে বলবে, আমি বেঁচে আছি। এখনও এমন আশায় বুক বেঁধে আছেন সাগরের নিখোঁজ অরিত্রের বাবা সাকিব হাসান। তার বিশ্বাস, ছেলে বেঁচে আছেন এখনও। ছেলে নিখোঁজের পর থেকে বাবা সাকিব হাসান বগুড়া থেকে স্ত্রীকে নিয়ে ছুটে এসেছেন কক্সবাজারে। সেই থেকে প্রতিদিন তাদের অপেক্ষার প্রহর কাটছে সাগর পাড়ে। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে পাগল প্রায় মাও বিশ্বাস করেন ফিরে পাবেন ছেলেকে। কল্পনা করছে তাও না, উদ্ধার করে গিয়ে হয়তো তাকে সেবা শুশ্রূষা করছে, হয়তো একসময় আমাকে ফোন করবে যে আমি জীবিত আছি, বা তারা কেউ আমাকে ফোন করবে আমি জীবিত আছি, আমাকে এসে নিয়ে যাও। আমি এই প্রত্যাশা করি। আমি মোটেই খুব অমূলক চিন্তা করতেছি না। এই অথৈ সমুদ্রে রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই। সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখা অরিত্রের খোঁজ নেই। সর্বশক্তি দিয়ে হন্য হয়ে খুঁজেও মিলছে না সন্ধান। তবু আশা হারাতে চান না স্বজনরা। ওকে তো কিছুটা হলেও আমি লালন পালন করেছি। ওর অনেক খাবার মানে যে ওই স্কুল থেকে ফিরে সোজা আমার বাসায় ঢুকতো আগে। এই আশায় আমরা এখনো বুক পেতে আছি। সাগরে আমরা কিনারায় খুঁজে বেড়াচ্ছি। আমরা আবার সব 8 ভাই বোন অ্যাটলিস্ট কখনো যেন তার কবরে দাঁড়ায় হলেও একসাথে থাকতে চাই। জীবনের কষ্টটা তারা এটা কেউ নিতে পারবে না। আল্লাহ পাক যে কি ভাগ্যে রাখছে, তার ইচ্ছায় উপরে ছেড়ে দিয়েছে। গত মঙ্গলবার সাগরের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে অরিত্র সহ 3 বন্ধু ডুবে যান। এর মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার হয়। উদ্ধারকর্মীরা বলছেন, সোনাদিয়া, মহেশখালী, মাতারবাড়ি সহ উপকূলের প্রত্যেকটি স্থানে খোঁজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে ড্রোন। এমনকি গভীর সাগরেও হয়েছে অনুসন্ধান। ড্রোন যোগে সোনাদিয়া দ্বীপ এবং মহেশখালী দ্বীপের যে প্যারাবনগুলো আছে এগুলো তো আমরা খুঁজেছি তন্ন করে। আমরা সব জায়গায় গেছি, কুতুবদিয়া, মহেশখালী, মাতারবাড়ি, কয়লা বিদ্যুৎ, তারপরে এদিকে গিয়েছি হিমচরি, ইনানি, টেকনাফ পর্যন্ত সব জায়গায় খোঁজ চলমান আছে, এখনো রয়েছে। অরিত্র সহ ডুবে যাওয়া সবাই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় 16 বিদ্যালয়ে কেউ পাশ করেনি। অথচ গত বছর অনেক বিদ্যালয়ের পাশের হার ছিল শতভাগ। ফলাফল বিপর্যয়ের পেছনে নিজেদের দায় স্বীকার করেছেন শিক্ষকরা, আর কারণ অনুসন্ধানের পর ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। ঝালকাঠির নলসিটির জুরকাঠি মাধ্যমিক বিদ্যালয় গত কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষায় পাশের হার শতভাগ। অথচ এবছর সবাই ফেল। 11 জন পরীক্ষার্থীর কেউ পাশ করতে পারেননি। একই অবস্থা বরগুনার পুরাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের। 17 জন পরীক্ষার্থীর কেউ উতরাতে পারেনি মাধ্যমিকের গণ্ডি। এবছর বরিশাল শিক্ষা বোর্ডে 16টি স্কুলের কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি। এজন্য নিজেদের গাফিলতি স্বীকার করলেন শিক্ষকরা।
আমাদের ভিতরেও অলসতা থাকতে পারে বা আছে, স্টুডেন্টের ভিতরেও আছে। আবার লেখাপড়া ক্লাস সারা বছর এরকম হয়ও না, বিভিন্ন বন্ধ, বিভিন্ন সমস্যা, যে কারণে বিভিন্ন সমস্যা মিললেই তো রেজাল্ট খারাপ হয় আর কি। আমাদের স্কুলে তো শতভাগই তো পাশ করে, কিন্তু এবছর হঠাৎ করে কি হলো আর কি, আমরাই তো এখন মানে বিবৃত অবস্থায় আছি আর কি। আগে যেভাবে পরীক্ষা ছিল, পরীক্ষার হলের পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতি যে ছিল, এখন কিন্তু নতুন পরিস্থিতি আসবে। সবাই পড়াশোনা করবা, পড়াশোনার জন্য ওদেরকে উপর চাপও ছিল। নিয়মিত ক্লাস না হওয়া এবং ইংরেজি গণিতে দক্ষ শিক্ষকের অভাব ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ বলছেন শিক্ষাবিদরা। সারা বাংলাদেশেই ইংরেজি এবং অঙ্কের শিক্ষক পাওয়া একটু কঠিন, ফলে এরা বরাবরই অঙ্ক এবং ইংরেজিকে ভয় করে এবং এই ভয়কে উতরানোর জন্য স্যাররা যেভাবে আপন করে শিক্ষা দেওয়া বা সাহায্য করা সেটা একটু কম থাকে। ইংলিশ এবং গণিত এই দুইটা তো পাশের হার আমার কম। আমার মনে হয় তারা এই যে কোনো এই দুইটা সাবজেক্টে হয়তো খারাপ করছে ভালো বেশিরভাগে, যার জন্য এটা হয় না। বরিশাল শিক্ষা বোর্ডে ৮২,৯৩১ পরীক্ষার্থীর মধ্যে এবছর ফেল করেছে ৩৬,১৭৩ জন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। ফরিদপুরে ভাঙ্গা মহাসড়ক যেন মরণ ফাঁদ। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা পুরো পথ। প্রতিদিন এই মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। এতে বড় দুর্ঘটনার শঙ্কা চালক ও পথচারীদের। ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত 4 লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। ইট বালির প্রলেপে মেরামতের চেষ্টা ভাঙাচোরা সড়ক। একে তো বেহাল রাস্তা, তার উপর টানা বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। ছোট বড় গর্ত পাশ কাটিয়ে তাই সাবধানে চলাচল করছে গাড়ি। ভাঙা এলাকায় এমন বেহাল দশা ফরিদপুর বরিশাল মহাসড়কের। নগরকান্দার মহিলা রোড, তালমা ও পুখুরিয়ায় আরও বেশি খারাপ পরিস্থিতি। আমরা তো ঢাকা, চট্টগ্রাম, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গায় যাই, মানে এত খারাপ রাস্তা আমার জীবনে ভাই আমি দেখিনি। বড় বড় একটা গর্ত হয়েছে, মানে সংস্কার হয় না তো অনেক দিন যাবত। এই রাস্তা আমরা ভুগতেছি প্রায় 6 মাস ধরে, এরকম এই অবস্থা। 25 কিলো রাস্তা ভাই, যে জায়গায় আমার লাগে 20 মিনিট, ওই জায়গায় সর্বোচ্চ আমার এখানে 2 ঘন্টা সময় লাগে যাওয়ার জন্য। সড়ক সংস্কারের পাশাপাশি 4 লেন করার দাবিতে এক হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। অবরোধ, মানববন্ধন সহ পালিত হয়েছে নানা কর্মসূচি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে লেখালেখি। সড়ক বিভাগ বলছে 2টি প্যাকেজের আওতায় সড়ক সংস্কারে চুক্তি হয়েছে ঠিকাদারের সঙ্গে। আপাতত জরুরি ভিত্তিতে ভরাট করা হচ্ছে খানাখন্দ। টানা বর্ষণে এবং ভারী বর্ষণের কারণে সড়ক বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা কিনা যে ইমার্জেন্সি রিপেয়ারের জন্য আমাদের টিমগুলো কাজ করতেছে। তিনি জানান 32 কিলোমিটারের এই মহাসড়ক 4 লেনে উন্নীত করতে চলমান রয়েছে প্রক্রিয়া। ডিপিপির মেয়াদ 2026 সালের জুন মাস পর্যন্ত বর্ধিত হয়েছে। আশা করতেছি এর ভিতরে আমাদের এই ভাঙ্গা ফরিদপুর অংশে 6টি এলএকেসের আমরা সম্পন্ন করতে পারবো। স্থানীয়দের দাবি, গেল 6 মাসে এই পথে ঘটেছে বেশ কিছু দুর্ঘটনা। হরহামেশাই বিকল হয়ে পড়ে যানবাহন। দুর্ভোগ কমাতে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উন্নতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। 4 দিন পর ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। তবে এখনও বাড়িঘরে পানি রয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2000 হেক্টর ফসলি জমি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও ভাঙা বাঁধ দিয়ে ফের পানি ঢোকার শঙ্কার কথা জানান কৃষি কর্মকর্তারা। বন্যার পানি নামতে শুরু করায় 4 দিন পর নিজের ঘরে ফিরেছেন মোহাম্মদ ইয়াসিন। এখনো বাড়ি ঘরে পানি, কর্দমাক্ত বাড়ির আঙিনা, নষ্ট হয়ে গেছে আসবাবপত্র। জেলা প্রশাসন জানিয়েছে, এবারের বন্যায় 5 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 34,500 মানুষ। গতবার বন্যায় তো 15-16 ফিট পানি ওই ঘরের টইনমেন সব উড়ে লেগেছে। ওই এগুলো আমি দাঁড় করা ড্রিম করে মনে করেন না ঠিক করছি। এখন বছর না যাইতে আবার আমরা পানিতে ডুব দিয়েছি।
জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার অনেক গ্রাম আঞ্চলিক সড়ক এখনো পানির নিচে। যেগুলো জেগে উঠেছে সেখানে দৃশ্যমান হচ্ছে ক্ষত, ব্যাহত হচ্ছে যান চলাচল। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 23টি স্থানে ভেঙে তলিয়ে যায় 6 উপজেলার প্রায় 855 হেক্টর আউশ ধান, 694 হেক্টর আমনের বীজতলা ও 557 হেক্টর গ্রীষ্মকালীন সবজি ক্ষেত। ভেসে যায় 2300 পুকুর আর খামারের প্রায় 10 কোটি টাকার মৎস্য সম্পদ। পুকুর একটাও নাই, সব মাছ চলে গেছে। এই যে আমরা মাঠে যত জ্বালা মানে বীজ বসাইছি একটাও নাই। চিনের খেল গেছে, ধান গেছে, আমার 97 বস্তা ধান এই পানিতে বাসে এখনো রয়ে গেছে ঘরে। আর বানটা চাই সংস্কার। আমার কথা হলে আমার কিছুর দরকার নাই, দিলে সরকারে ফার্মও, নইলে দরকার নেই। আমরা চাই গাঙ্গালটাও না মজবুত। ভাঙা বাঁধ দিয়ে এখনো পানি ঢুকতে পারে, তাই আতঙ্ক এখনো কাটেনি বলছেন কৃষি কর্মকর্তা। হয়তো কিছুদিনের মধ্যে পানি নেমে যাওয়ার পর আমরা ক্ষয়ক্ষতির একটা চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে ঊর্ধ্বকর্তৃপক্ষে প্রেরণ করব। যে সকল কৃষক আমন বীজতলা করেছে, হয়তো নষ্ট হয়ে গেছে, সেই সকল কৃষকদেরকে আমরা পুনরায় বীজ দিয়ে আবার বীজতলার মাধ্যমে আমনে ফিরিয়ে নিয়ে আসবো। বন্যার হুমকি নিরসনে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ফেনীতে বানের পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। অন্যদিকে সিরাজগঞ্জে ভাঙছে যমুনা নদী, এতে আতঙ্কে নদী পাড়ে মানুষ। নদী ভাঙন এবং বন্যার সবশেষ পরিস্থিতি জানাবো। ফেনী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফেনীর পরিস্থিতি জানবো সহকর্মী দিলদার হোসেনের কাছ থেকে। দিলদার, বন্যা পরিস্থিতি কতটুকু উন্নতি হয়েছে? কৃষি কর্মকর্তারা আসলে কি জানিয়েছেন? ক্ষয়ক্ষতির চিত্র কেমন? হ্যাঁ মামুন, আপনি যেমনটি বলছেন বন্যা পরিস্থিতি মোটামুটি ভালো উন্নত হয়েছে। পরশুরাম ফুলগাজী থেকে পানি নেমে গিয়েছে, তবে ওখানে ভোগান্তি চরমে, যার ফলে ওখানে যে স্থানীয় লোকজন বাসাবাড়িতে গিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। তাদের খাওয়ার জন্য এখন কোনো কিছুই রেখে যায় না পানি, যার ফলে তারা খাওয়া দাওয়া নিয়ে কষ্ট করছেন। পাশাপাশি ছাগলনাইয়া, দাগনভূঞা এবং সদর উপজেলার পানি কমতে শুরু করেছে। ফলে এখান থেকে যদি বৃষ্টিপাত না হয় তাহলে পানি আজকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানেও একই অবস্থা, ভোগান্তি শুরু হবে। এসব এলাকায় যে সদর উপজেলা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার যেগুলো পানি প্লাবিত হয়েছে, প্লাবিত এলাকাগুলো থেকে পানি কমতে শুরু করেছে। তবে ভোরবেলা বৃষ্টিপাত হয়েছিল, বৃষ্টিপাত যদি দিনের বেলা না হয় তাহলে অত পানি কমে যাবে। তবে সব মিলিয়ে আমাদেরকে কৃষি বিভাগ, মৎস্য এবং পশু সম্পদ, প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে তাদের এবার বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে তাদের যে বীজতলা কৃষকের যে নষ্ট হয়েছে সেই বীজতলা তাদেরকে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তবে কৃষকরা খুবই হতাশ হয়েছেন, কারণ এবার তারা আবার কৃষিকাজ করে যে তারা ভালো একটা কাজ করতে পারবে কিছু, এমনটি মনে করছেন না। পাশাপাশি এলাকাবাসী দাবি জানিয়েছেন যেন তারা টেকসই বাঁধ নির্মাণ যেন সরকার দ্রুত করে থাকেন। এ ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা ফেনী থেকে সিরাজগঞ্জ যেতে চাই সহকর্মী হিরকুনের কাছে। হিরক, নদী ভাঙন রোধে প্রশাসন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কি ধরনের পদক্ষেপ নিয়েছে? আসলে গত কদিন ধরে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু যমুনা নদীর পানি বাড়ছে এবং যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদী ভাঙন শুরু হয়েছে। যদি একটু দেখাতে চাই যে আমরা ঠিক রয়েছি এখন সিরাজগঞ্জের সদর উপজেলার যেটি ভাটপিয়ারি গ্রাম, এই স্থানটিতে কিন্তু গতকাল আকস্মিকভাবে ভাঙন দেখা দেয় এবং এই ভাঙন আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু যে আখ ক্ষেত রয়েছে, এই আখ ক্ষেত সহ কিন্তু বেশ কিছু এলাকা গতকালের ভাঙনে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং যমুনা নদীতে কিন্তু আজকে দেখেছি যে আমরা স্রোত রয়েছে। সেই সাথে সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে, যে কারণে এই যে সিরাজগঞ্জ সদর উপজেলা যেটি ভাটপিয়ারি গ্রাম, এই ভাটপিয়ারি গ্রামে কিন্তু নদী ভাঙন বেশ কিছুদিন ধরেই চলছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা এই ভাঙন রোধে
বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু এই যে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে কিন্তু নদী ভাঙ্গন রয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি আরও বেশ কয়েকদিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই তারা যেটি বলছে যে ভাঙন রোধে কিন্তু তারা ইতিমধ্যেই সেখানে বালিভর্তি জিও ব্যাগ এবং বালিভর্তি যে জিও টিউব তারা কিন্তু নদী ভাঙ্গন রক্ষা নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যমুনা নদীতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সেই সাথে কিন্তু যে ভাটপিয়ারি গ্রামে কিন্তু ভাঙন রয়েছে। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ এবং ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বাজারে বেড়েছে কাঁচা মরিচের দামও। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রায়হান সুবক্তগিন। রায়হান, বর্ষাকাল আসলে এমনিতেই কাঁচা মরিচের দাম একটু বাড়ে, কিন্তু এখন কি বাজারে খুব বেশি ঘাটতি আছে সরবরাহে? ধন্যবাদ মামুন। আমরা আসলে নীলফামারীর ডোমার বাজারে কাঁচা বাজার যে সবজির বাজার আড়ত সেখানে এসেছি। মরিচের দাম যে অবস্থা, গত 5 দিনে মরিচের যে ঝাল তাতে ভোক্তা সাধারণের কিন্তু মুখ পুড়ে যাওয়ার একটা জোগাড়, এবং মরিচের দাম গত 5 দিনে 4 থেকে 5 গুণ বেড়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটি একটি বড় আড়ত, পেঁয়াজ, মরিচ এবং এই কাঁচামরিচ, শুকনো মরিচ এটাই তারা বিক্রি করে। এখানে এসে আমরা যেটি দেখলাম যে 5 দিন আগে 35 টাকা থেকে 40 টাকা ছিল কাঁচামরিচের দাম, সেটি আজকে এই বাজারে বিক্রি হচ্ছে প্রায় 150 থেকে 160-70 টাকার মতন। সেটা পাইকারি আড়তে, পাইকারি থেকে আবার যখন খুচরো বাজারে যাবে সেটা কিন্তু 200 টাকার কাছাকাছি জায়গায় চলে যাবে। যেটি বলছিলাম যে আমরা এই যে আড়তে এসেছি, এরা প্রতি 5 থেকে 6 ব্যাগ, এই যে বড় বড় ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় ব্যাগগুলোতে কিন্তু 5 থেকে 6 ব্যাগ মরিচ বিক্রি করতো। আজকে যখন আমরা আসলাম তাদের কাছে জিজ্ঞাসা করলাম কেন তাদের এখানে সংকট। আপনি সংকটের কথা বলছিলেন মামুন, সংকটের কথা জিজ্ঞাসা করতে তারা এরকম একদম দুর্বল হয়ে পড়া মরিচ, যা পচে যাচ্ছে, কাঁচা পাকা মিশেল আছে, সেই মরিচগুলোর দাম কিন্তু এখানে 150 থেকে 60 টাকা এরকম বিক্রি হচ্ছে, এবং মরিচের এই দাম আগামী শীতের আগে কমে যাবে এরকমটা কিন্তু মনে হচ্ছে না। তার কৃষকেরা যারা মরিচ বিক্রি করতে এসেছিল তারা আমাকে জানিয়েছে যে মরিচের গাছ অধিকাংশই মরে গেছে নীলফামারী অঞ্চলে। এখনকার যে মরিচগুলো বিক্রি হচ্ছে এগুলো দক্ষিণ অঞ্চল থেকে এখানে আসতেছে, ফলে ওখানে যেরকম দাম হাঁকাচ্ছে সেই পর্যায়ে কিন্তু এখানেও দাম কম বেশি হচ্ছে। গতকালকে এখানে 100 টাকার কাছাকাছি পাইকারি বাজারে বিক্রি হয়েছে এবং খুচরা বাজারে 130 থেকে 40 টাকা বিক্রি হয়েছে। আজকে কিন্তু এই পাইকারি বাজারেই মরিচের দাম প্রায় 160 থেকে 70 টাকার মতন। মামুন, এই হচ্ছে পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে। নীলফামারী থেকে কাঁচা বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রায়হান সুবক্তগিন।